আছে যে জেলখানাতে গিয়ে জামাতের বিএনপির কোন কোন লোক কী কথা বলেছে, কার সঙ্গে কতটা লেনদেন হয়েছে, কোন দিন কত তারিখে কোন গোয়েন্দা সংস্থার পরামর্শে কে কোথায় পালিয়েছিল, এই জিনিসগুলো তো তাদের কাছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। ববি হাজ্জাজ বা আমি গোলাম মোল্লা রানী, আমরা তো এখনও রাজনীতিতে আমরা কোনো পোর্ট্রেট তৈরি করতে পারিনি। পোর্ট্রেট কে তৈরি করেছে? জনাব ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের বলতে কি বোঝায়? কাউয়া কাদের। ওই বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সংক্রান্ত আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটি হচ্ছে আপনি জানেন যে গত ফেব্রুয়ারিতে বিএনপি একই দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন এবং তখন বিএনপি বেরিয়ে এসে বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকার কাজ করছে, এ কথা প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন এবং বিএনপি মহাসচিব তখন আশা করেছিলেন যে খুব শীঘ্রই সরকার একটি তারিখ ঘোষণা করবে। এবং ওই সময় আরেকটা তথ্য বলি, যদি ওরকম ঘোষণা না পায় তাহলে বিএনপি কর্মসূচি ঘোষণা করবে। এর মধ্যে আমরা দেখি নাই গত 2-2.5 মাসে কোনো কর্মসূচি। এমনিতে নিয়মিত কর্মসূচি হয়, কিন্তু ওই নির্বাচনের দাবিতে কর্মসূচি বলতে আমরা আন্দোলন বুঝি, সেটা হয় নাই। তাহলে বিএনপি পরপর দুবার একই দাবিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, কোনো আশ্বাস পেলেন না, দাবি পূরণ হলো না। সরকার কি বিএনপির এই দাবিকে বা বিএনপিকে একটু অগ্রাহ্য করছে? বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। হ্যাঁ, বিএনপিকে অগ্রাহ্য করছে এবং মনে করছে যে বিএনপিকে খুব সহজে ভয় দেখানো সম্ভব, মনে করছে বিএনপির মধ্যে বিভক্তি দেখানো সম্ভব। এবং আলটিমেটলি সরকার তো দেশ যায়, আমি যেহেতু সরকারের সাথে সম্পৃক্ত ছিলাম 5টি বছর, ফলে এখানে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে, এনএসআই কিভাবে কাজ করে, ডিজিএফআই কিভাবে কাজ করে, কিছুটা তো ধারণা আছে একদম প্র্যাকটিক্যালি। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে তো তথ্য আছে যে জেলখানাতে গিয়ে জামাতের বিএনপির কোন কোন লোক কী কথা বলেছে, কার সঙ্গে কতটা লেনদেন হয়েছে, কোন দিন কত তারিখে কোন গোয়েন্দা সংস্থার পরামর্শে কে কোথায় পালিয়েছিল, এই জিনিসগুলো তো তাদের কাছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে। আসার কারণে কি হচ্ছে, ওইরকমভাবে মোরালি নৈতিকভাবে কাউকে ভয় পেতে হলে যে ধরনের প্রেক্ষাপট দরকার, যে ধরনের এডুকেশন দরকার, ওই রিজনটা সরকারের কাছে এখনও শো আপ হয়নি। এখন রাজনীতিতে কতগুলো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে। যেমন ধরেন জনাব ববি হাজ্জাজ বা আমি গোলাম মোল্লা রানী, আমরা তো এখনও রাজনীতিতে আমরা কোনো পোর্ট্রেট তৈরি করতে পারিনি। পোর্ট্রেট কে তৈরি করেছে? জনাব ওবায়দুল কাদের। তো ওবায়দুল কাদের বলতে কি বোঝায়? কাউয়া কাদের। ইট মিনস কাউয়া কাদের, এই যে পোর্ট্রেট। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি দায় ঠেকছে একটা কাউয়া কাদেরকে, সে যাকে বলে ভয় পাবেন, তাকে পাত্তা দিবেন, তাকে প্রিভিলেজ দিবেন, কি দরকার পড়ছে বলেন তো? আচ্ছা, তারপর ধরুন কাউয়া কাদের সাহেবের সাথে কাউন্টার বিএনপির কারা কারা রাজনীতি করছে? জনাব রুহুল কবির রিজভী। এখন জনাব রুহুল কবির রিজভী আগস্ট মাসের 5 তারিখের আগে ওনার গায়ে যত শক্তি ছিল, আগস্ট মাসের পরে উনি আরও দুর্বল হয়ে গেছেন। এখন উনি লাঠি ছাড়া চলতে পারেন না। ওনার চোখে মুখে নর্মালি ওনার অনেক নেতাকর্মীর গালে এখন মাখন চলে আসছে, অনেকের দেহের শক্তি চলে আসছে। উপজেলা পর্যায়ে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে যারা দামি দামি গাড়ি কেনার মতো অবস্থায় পৌঁছে গেছে। সেখানে জনাব রুহুল কবির রিজভী বা তার মতো যারা ডেডিকেটেড নেতা রয়েছেন, তাদের কেন স্বাস্থ্য নষ্ট হলো, কেন তাদের লাঠি এরকম হলো, এগুলো তো সরকার চিন্তা ভাবনা করবে। এখন সরকার যদি আপনাকে ভয় পেতে হয় তাহলে আপনাকে তো সেই শক্তি থাকতে হবে। এখন মির্জা ফখরুল সাহেব দেখেন, এই গত 7 মাসে 7 বার অসুস্থ হয়ে গেছেন। এই কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে তিনি সেখান থেকে আসলেন। একমাত্র দেখি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উনি একটু সুস্থ আছেন। আর বাকি সালাউদ্দিন সাহেব, যেহেতু উনি ইন্ডিয়া থেকে আসছেন, সালাউদ্দিন সাহেবের বিষয়টা আবার আলাদা, বিকজ তাকে আবার আলটিমেটলি সরকারেরই একটা প্রচার মিডিয়া তারা ট্যাগ দিয়ে ফেলেছে, 2টো ট্যাগ। এটা সে কাটায় উঠতে পারছে না। প্রথম ট্যাগ হলো যে এই লোক এস আলমের লোক, এস আলমের গাড়িতে চড়েছে, এস আলমের ব্যবসা বাণিজ্য সেই দেখে। ফলে এই ধরনের বদনাম যখন এসে যায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন এসে যায়, তখন সেই মানুষ দাঁড়াতে পারে না। 2 নম্বর হলো সে বেচারা অনেক কষ্ট করে ভারতে ছিল, এখন বলা হয় সে হলো রয়্যাল লোক, সে বাংলাদেশে যাকে বলা হয় আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য হি ইজ ট্রাইং, মানে ভারত তাকে সেখানে নিয়ে মগজধোলাই করে। রাইট। তো এই 2টো ট্যাগ নিয়ে তিনি আসলে স্ট্রংলি কাজ করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, কাজ করতে পারছেন না। আর তাকে কিন্তু এখন ওইরকমভাবে কোনো পোর্টফোলিও দিচ্ছি করে, মানে বলা হচ্ছে যে তাকে সাধারণ সম্পাদক বানানো হবে। তো আমরা শুনলাম যে 3 জন সাধারণ সম্পাদকের একজন তিনি হবেন, কিন্তু সেটাও হচ্ছে না। আবার এদিকে মির্জা ফখরুল সাহেব
তিনি দীর্ঘদিন যাবত সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তো তার সাধারণ সম্পাদক যায় করে আজকে প্রায় 4-5 বছরই শুনছি যে ওনার সাধারণ সম্পাদক চলে যাবে। আর উনি এই প্রেশারে তো সবচেয়ে দুর্দিনে বিএনপিকে ধরে রেখেছে। রাইট। তো ওনাকে সেই জায়গাটাতে তো দল বা দেশ জাতি সেভাবে আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি। ফলে কি হচ্ছে, তার হাত পা দুর্বল হয়ে গেছে আর তার হাতের যে লাঠি ওটা মোটা হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। তো এই অবস্থাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা আসিফ নজরুল কিংবা আদিলুর রহমান শুভ্র বা রেজওয়ানার কথা যদি চিন্তা করি, তাদের কি দরকার এই বয়স্ক মানুষদেরকে ভয় পাওয়া? নেতৃত্বটা কি বিএনপির দুর্বলতা হিসেবে দেখছে সরকার? অ্যাজ এ হোল না, মানে আমাদের গত 15 বছরে শেখ হাসিনার জন্য পুরো রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদদের এমন কোনো পোর্ট্রেট তৈরি হয়নি যে পোর্ট্রেট দেখে আমার কাছে মনে হতে পারে যে এই লোকটা মশিউর রহমান জাদু মিয়া, এই লোকটি ধরুন শাহ আজিজুর রহমান, এই লোকটি কমরেড মনি সিং, কিংবা এই লোকটি বদরুদ্দিন উমর, যার সামনে কলম ধরা যাবে না, যার সামনে কথা বলা যাবে না, কথা বলতে গেলেই ডিকশনারি জিজ্ঞাসা করতে হবে। এই রাজনীতিবিদদের মধ্যে এই লোকটা সুরঞ্জি সেনগুপ্ত নন, এই লোকটি তোফায়েল আহমেদ নন। এখন তোফায়েল আহমেদ সাহেবের সঙ্গে সামনে বসে কথা বলবেন। আমার জাস্ট একটা উদাহরণ বলি ইসের জন্য, ববিও জানবেন। এরশাদের জমানাতে এরশাদের পক্ষ হয়ে কয়েকজন ব্যবসায়ীরা একটা রাজনৈতিক দল করার চেষ্টা করলে তার শীর্ষস্থানে ছিলেন সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান সাহেব কি একটা পার্টি করলেন, তো আমি সেদিন ওখানে ছিলাম, আমি তখন সাংবাদিক। তো তিনি ওখানে গেছেন, তিনি তখন এফবিসিআইয়ের সভাপতি সালমান এফ রহমান। তো তুফাইল সাহেব দাঁড়ানো, তো তিনি বললেন, এই সালমান এদিকায়, একা তুই করে দেখায়, তুই এমন নেতা হয়ে গেছিস যে তুই খালেদা জিয়া শেখ হাসিনা দুজনকে এক টেবিলে বসাবি, এত বড় নেতা। মানে জাস্ট এভাবে মাথাটা নোয়ায় রাখলেন। তো এই রাজনীতিবিদদের মধ্যে এখন দেখান তো যে এস আলমকে একটা গালি দেবে, বসুন্ধরাকে একটা গালি দেবে, বা ধরুন ইস্পাহানি গ্রুপকে একটা ধমক দেবে, ওইরকম রাজনীতিবিদ কই? প্রশাসনের একজন সেক্রেটারিকে ডাকবে, এদিকে আসেন, যেমন শেখ শহীদুল ইসলাম। তো তিনি তার সচিবের সঙ্গে তারই হচ্ছে, সচিব ভাই বলে আপনি লেখেন তো, এই বানানটা লেখেন তো, সচিব সাহেব লিখতে পারেনি তো। এখন সেই শেখ শহীদুল ইসলাম যখন শিক্ষামন্ত্রী ছিলেন, ওই রকম রাজনীতিবিদদের যে পোর্ট্রেট, এটা শেখ হাসিনার আমল থেকে এই পর্যন্ত এমন পর্যায়ে চলে গেছেন। ফলে এখন কি হচ্ছে, আসিফ, নাহিদ, মাহফুজ এদের মতো লোক মনে করছেন রাজনীতিবিদ মিন্স করাপ্টেড, মিন্স দুর্বলতা, এরা ভয় পায়, এরা লোভী, এদেরকে যে কোনো একটা ব্যবসা দিলেই এদের দমন হয়ে যায়, এদেরকে একটু জেলখানায় নিলে এরা হ্যাঁ যদি জেলখানায় নেওয়া হয়। তো এই যে একটা পোর্ট্রেট আমরা তৈরি করছি, সেই পোর্ট্রেটটা নিয়ে রাতারাতি, বিকজ এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সিঙ্গেল ব্যক্তি নয়, তার সঙ্গে আমেরিকার একটা প্রশাসন আছে, তার সঙ্গে পশ্চিমে একটা গ্রুপ আছে, প্রেশার গ্রুপ আছে, তার সঙ্গে বাংলাদেশের একটা বিরাট এলিট ব্যবসায়িক গ্রুপ আছে, তার সঙ্গে আমলাতন্ত্র আছে, তার সঙ্গে মিলিটারি আছে। তো সে ইচ্ছা করলে কিন্তু সে যে কথাগুলো বলছে, ইটস এ কম্বিনেশন অফ ম্যানি ওয়ার্ডস। তো সেই জায়গাতে ফেস করার মতো ইউনিট ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা বাংলাদেশে এই মুহূর্তে যারাই আছেন অনেকেরই দীর্ঘ ক্যারিয়ার আছে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে তাদেরকে। সে এখন একবার যদি একটা লোক, আপনি চিন্তা করেন, এই যে আমরা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তো রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা খাঁচায় ভরে তার সাথে খেলি, তার লেজ দিয়ে কান চুলকাই, বাঘের পিঠের উপর বসি, তারপরে বাঘের অন্য অন্য জায়গাতে একটু সুরসুরি দেই, যেখানে যেখানে জায়গাটা আছে, বাঘ হাসে। এটা কেন? রয়্যাল বেঙ্গল টাইগার, অথচ ওই একই মানুষ আপনি সুন্দরবনে পাঠাই দেন, যদি বাঘের ওই ঘ্রাণ শুনে পরিবেশে তার, হ্যাঁ মানে বাঘের ঘ্রাণ শুনে ওই লোকটা যে সার্কাসে খেলতেছে সে সেন্সলেস হয়ে পড়বে। তো সেই বাঘকে, এর কারণ হলো ওই বাঘটাকে সার্কাসে আনার আগে ওকে এমন নির্যাতন করা হয়েছে, ওকে এমন হিট দেওয়া হয়েছে, সে তার সমস্ত বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। কারণ আমরা আসলে বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। দিস ইজ দ্য রিয়েলিটি।